ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। তুই কিছুই করিসনি, করব আমি, আর দোষ দিব তোর। তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নিবে। শুনেন, আমারে গর্তে ফেলতে গিয়ে আবার নিজে গর্তে পড়ে যায়েন না আবার। ওকে, তুই দেখ কে পরে করতে। তারপর জান্নাত আপু নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেললো, তারপর নিচ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কাঁদো কাঁদো চেহারা নিয়ে দরজা খুলে বাহিরে এসে পড়লো। আমি এই চান্সে মেহেদি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিলাম। তারপর বাহিরে এসে দেখি হাজারো ছাত্রছাত্রী আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাই চুপচাপ কিছু না বলে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেলাম। বুঝতে পেরেছি মেহেদি বাহিরে এসে বলেছে যে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি বা নানান কিছু। 1 ঘন্টার মধ্যে সভাপতি সহ স্যারেরা এসে গেল। সভাপতি সাহেব আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপালের রুমের বাহিরে কিছু ছেলে মেয়ে মিলে আমার শাস্তির দাবিতে মিছিল করতেছে। ভিতরে আমি আর মেহেদি ভাই দাঁড়িয়ে সেগুলো শুনতেছিলাম। তখন ওই প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই হোসাইন যে কিনা ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলেই জানতাম 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছ। তা হঠাৎ করে এমন কাজ করতে গেলে কেন, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার, মিটিং কি আরও করবেন নাকি এটা এখানেই শেষ করে দিব? মানেটা বলতেছি স্যার, আপনার রুমের প্রজেক্টরটা একটু চালু করতে পারি? কেন? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। তারপর মেহেদি ভাই সব রেডি করলো। তারপর আমি গিয়ে ভিডিওটা প্লে করে দিলাম। সবাই হাঁ করে দেখতে লাগলো। জান্নাত ভিডিওটা দেখে চোখ কপালে উঠে গেল। একবার ভিডিওটার দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার পর আমি মোবাইলটা নিয়ে নিলাম। স্যার, আমি জানি না জান্নাত আপুর কী বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয়। ভালো থাকবেন বলে মেহেদি ভাই সহ আমি বেরিয়ে আসলাম। বাহিরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাইকে ভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। সো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন। ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলের চিল্লানিতে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইতেছে। সবাইকে দলে নিয়ে নেব। দল তোমাদের? তোমরা ভালো জানো। তুই এটা কি বললি হুসাইন? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে নাও। আর জান্নাতের কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম। মনে হয় তোর উপর প্রতিশোধ নেবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরছে। তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থাকো। আমি এখন ঘুমাবো। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাত আর ওর 2টা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু, মন খারাপ? জান্নাত আমার গলাটা শুনেই চোখ রাঙিয়ে তাকালো। আমি হালকা ভয় পেলাম মনে হয়, তাও বাহিরে সেটা বুঝতে দিলাম না। তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নিব। আরে আপু, একবার বেজ্জতি হয়ে আক্কেল ঠিকানায় আসেনি, নাকি আবার বেজ্জতি হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কোরাল মারবে বলে দিলাম। সেটা সময়ই বলে দিবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসতেছে, কিছু করবে না? আমি দেখব তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি। ভালো থেকো, বাই বলেই চলে আসলাম। আপুর হয়তো রাগে চুল ছিঁড়তে মন চাইতেছে, আর আমার মন চাইতেছে হাসতে। নির্বাচনের আগের দিন সবাইকে নিয়ে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সব কিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টা চক্কর খেয়ে গেল। নির্বাচন নাকি জান্নাত পাশ করেছে, এটা কিভাবে হয়?
না, এটা মানা যায় না। তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যার এসে সবাইকে বোঝাতে চাইলো যে এটা সভাপতির ডিসিশন। তাই জান্নাতকে নির্বাচনে পাশ করানো হয়েছে। আমি মেহেদি ভাইকে হালকা একটু উস্কে দিলাম। উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার, কথা একটাই, যে যতদিন পর্যন্ত নির্বাচনের আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ। সবাই যার যার বাসায় যাও। সবাই চলে যাওয়ার পর স্যার আমাদেরকে ওনার রুমে ডাকেন। ওখানে গিয়ে দেখি জান্নাত সহ আরও কিছু মেয়ে বসে আছে। ওদের দেখেই সারা শরীর জ্বলে উঠলো আমার। মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দেই, কিন্তু মেয়ে তাই মারা যাবে না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানে থামিয়ে দাও। পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার, আমাদের হাজার বললেও লাভ হবে না। বাইরে যেটা বলে এসেছি ভিতরেও এটাই থাকবে। সো সভাপতির সাথে কথা বলেন আপনি, আর রেজাল্ট এর আগে ভার্সিটি খুলবেন না। দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করবেন স্যার। এছাড়া যদি অন্য কোনো চাল চালতে চান তাহলে পরিণাম ভয়াবহ হবে, বলে দিয়ে গেলাম। বলেই আমি আর মেহেদি ভাই চলে আসলাম। 3-4 দিন পর পরিবেশটা বদলালো। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। সবাই খুশিতে নাচতেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রাগে আর লজ্জায় পুরাই লাল হয়ে আছে। আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই জান্নাতের কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিত বলে না, জিত বলে ক্ষমতা ছিনিয়ে আনাটাকে। আমার কথা শুনে জান্নাত আপু হেসে দিল আর কেমন জানি একটা লুক দিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাঁটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমাকে করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। শার্টের কলারটা একটু উঁচু করে ভাব নিলাম। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো আমি। প্রয়োজনে তোর গলার কাঁটা হব, তারপরেও গলার কাঁটা হব আমি। না পারবি ফেলতে, না পারবি খেতে, মনে রাখিস। বলেই জ্বলতে জ্বলতে চলে গেল। আমি কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আনন্দে হালকা নাচ গান করে সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসছিলাম, তখন ওই বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। আম্মু বলো। একটা খুশির সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর, তোর ভাইয়া যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকেই বাসায় আসবো। ওকে। বলেই আম্মু ফোনটা রেখে দিল। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলে বাসে মেহেরপুর ফিরে আসলাম। 10 দিন বাসায় কাটিয়ে গেলাম। ভাইয়ের বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবার গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি, কিন্তু এই 10 দিনে জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছি। ক্রাশ বলে কথা। অনেকবার ঝগড়া করার জন্য নক দিয়েছি, কিন্তু আপু রিপ্লে দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম জান্নাত আপুর কাছে। দূর থেকে দেখলাম হাসতেছে। আমাকে দেখার পরেই সব হাসি উধাও। তারপর আপুর কাছে গেলাম। কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়া বিয়ে করেছে তাই। ও, তা তোর কয় ভাই কয় বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে আর থাকে? আম্মু, ভাবি, ভাইয়া। আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে আসছি। তার মানে তোর আব্বু নেই, তাই তো? হুম। তোদের গ্রামের নামটা যেন কি? মেহেরপুর জেলা। আর গ্রামে? ওকে, তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এভাবে কেটে গেল 3 মাস। আপু এখনও আমাকে দেখে জ্বলে, কিন্তু আমার সেদিকে দেখার সময় নেই। এদিকে ভার্সিটিতে গ্রীষ্মকালের ছুটি পড়ে গেছে প্রায় সপ্তাহখানেক। বাড়িতে যাব, কিন্তু কিছু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরের বাসে বাড়ি ফিরব। যেই ভাবা সেই কাজ। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলা শেষ করে নিজের রুমের দিকে গেলাম। রুমে ঢুকতেই আটকে উঠলাম। ভূত দেখার মতো চমকে আবার বাইরে চলে আসলাম। কিরে, বাইরে আছিস কেন? না, এমনি। আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হওয়ার কি আছে, মেয়েটা তো সত্যি আছে তোর রুমে। কি? কি না জি? আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পর আসতেছি। ওকে। বলেই আম্মু চলে গেল। তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম। কিরে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাহিরে গেলেই তোর
আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলেছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরেই যাইতেছি। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি করব। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এসেই দেখি জান্নাত রুমে নেই, তাই আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। সবাই একসাথে বসে খেতে লাগলাম। তখন ওই ভাইয়া বলে উঠল, শোনো হুসেইন, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমরা তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়ার কথা শুনে গলায় ভাত আটকে গেল, তাই কাশতে লাগলাম। সবাই মিলে পানি খাইয়ে থামালো। কিরে, কি হয়েছে তোর? না কিছু না, তুমি কি যেন বলছিলে? তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়া উনি আমার 3 ক্লাস সিনিয়র। তোর কি হয়েছে? এখন চুপচাপ খা, খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। ওকে বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত আমাকে বিয়ে করতে চাইতেছে কেন? নিশ্চয় আমার উপর প্রতিশোধ নিতে। এসব ভাবতেছিলাম। তখন ওই জান্নাত রুমে আসলো আর আমাকে দেখে মুচকি হাসি দিয়ে হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম না? হুম। এটা তো কিছুই না, তোর লাইফে এমন চমকের আরো অনেক বাকি। ওই ওই হুসেইন, ছাদে আয়। যা ছাদে, যা প্রশ্ন আছে একেবারে করিস, না হলে আবার মনে ডাউট থাকতে পারে। আপনাকে আমি দেখে নিব। বলেই ছাদে চলে আসলাম। ভাইয়া তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছো? তোর সাথে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা এটা বাদ দিলাম। তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলেছে, তোর যাওয়ার থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আমাদের। মেয়েটা খুব ভালো, আর আম্মু নিজেও কথা দিয়েছে। আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়া কতটা পাকা। ভাইয়া তোমরা বুঝতেছো না। আমরা বুঝছি, তুই বুঝছিস না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। মনে মনে বলতে লাগলাম, পিছনে বাস নিয়ে কোন শালায় ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সব কিছুর জবাব নেগেটিভ আসবে। কিরে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিতেছো বা নিজের বাড়ির বউ বানাতে চাইতেছো, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দিবে। ওর বাবা কখনোই মেনে নিবে না। এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা? বাঁচতে চাইলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। ভাইয়া কি যেন খুঁজে বের করে আমার সামনে ধরলো। এটা জান্নাতের বাবা না? হুম। তাহলে এটা দেখ, জান্নাতের বাবা নিজেও ওনার মেয়ের আম্মুর হাতে তুলে দিয়ে গেছে। কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম। শেষ আশাটাও ভেঙে গেল। আমার লাইফটা শেষ। জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে যে বলার মতো না। বিয়ে কবে? 25 তারিখ। তারপরেও ভাইয়া আম্মুকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গুন্ডি। জান্নাত ঠিকই বলেছিল। কেন, জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলেছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি। তুই এমন কেন রে হুসেইন? কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, তাই মনে মনে বললাম, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে চাচ্ছি। তোমরা দেখতেছো ওর উপরটা আর আমি দেখতেছি ওর আসল চেহারাটা। শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা ও এসেছে কবে আর কি কি বলেছে একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ওই দিন বিকালে জান্নাত আমার বাসায় আসে। তারপর আমাদেরকে সবকিছু আম্মুর কাছে খুলে বলেই প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পাচ্ছিস না, তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপর ও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবাও পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে তোর জন্য, না খেয়ে থেকেছে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। ভাইয়ার মুখে এগুলো শুনে হা হয়ে গেলাম। এত সব কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদেরকে কিছু বলতে নিষেধ করেছে। ও কাল বিকালে আম্মু আমাকে কি বলেছে জানিস? কি?
বলেছে এই কয়েকদিন নাকি জান্নাতের আম্মু অনেক পছন্দ হয়েছে। এটা শোনারই বাকি ছিল। যাও তুমি, আর যা ভালো লাগে করো। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই ভাইয়া নিচে চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে সামনে টানতে লাগলাম। কি করব মাথায় কাজ করতেছে না। আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি কি করা যায়। তারপর নিচে গেলাম আম্মুর কাছে, দরজায় নক করলাম। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল।